করে। আর এদেরকে কন্ট্রোল করবার জন্য যারা এখন দায়িত্বে আছেন তারাও যে পুরো ব্যাপারটা কতখানি বুঝছেন সেটা কিন্তু বলা মুশকিল। কারণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আগে চেয়ে খারাপ হয়েছে দেখেছেন, এবং তার সাথে সাথে আরো অনেকগুলো বিষয় হয়েছে, দ্রব্যমূল্য সহ যা যা আছে এগুলো থেকে এরকম বলা খুবই মুশকিল যে আমরা এক ধাপ এগিয়েছি বা কতখানি এগিয়েছি। তবে এইটা আমি বলবো, গণচেতনার প্রশ্নে যদি বলেন সেটা আসলে অনেক উন্নয়ন হয়েছে। মানুষ এগুলো ঘৃণা করছে, মানুষ অপছন্দ করছে, এবং বিশেষ করে মানুষ রাজনীতির দিকে দেখছে যে রাজনীতির গুণগত পরিবর্তন হয়েছে কিনা। যেমন ধরে একটা উদাহরণ বলি, আওয়ামী লীগ চলে যাওয়ার পরপরই 3 দিনের মাথায় প্রায় বিএনপি তাদের পার্টি অফিসের সামনে বিরাট একটা জলসভা করলো, করে তারা দাবি করলো 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। বিএনপির কট্টর সমর্থক অনেকটা আমি দেখেছি তাদেরকে বিরোধিতা করেছে। কি কথা, এত বছর ধরে লড়াই হলো, এত রক্ত গেল, এই রক্তের দাগটাই শুকায়নি, আমরা কোন দিকে যাবো, কিভাবে যাবো, সেগুলো করে হিসাব কিতাব ছাড়াই আগে ভোটের কথা আসলো কেন? তার মানে ভোটটাই একমাত্র বিষয় কি? ভোটটা তো দরকার, ঠিক আছে, ভোটটা গণতন্ত্রের জন্য আমাদেরকে নিশ্চয়ই কাজে লাগাতে হবে, ভোটটা ভালো ভোট করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে ভোট করলে সব সমস্যা সমাধান হবে। বিএনপি জনগণের এই মানসিকতা বুঝে বললো না 3 মাস 6 মাস, মানুষ তাও সাপোর্ট করবে না। পরবর্তীতে তারা বলছে যে 6 মাস টাকা আমরা যৌক্তিক সময় দেবো সংস্কার করার। এটাই আমি বলছি যে গণচেতনার জায়গাটা ওইখানে গেছে যে তারা এগুলো অপছন্দ করছে। এইটা আমি এখনো ডিবেট করতে দিয়েছি। আমি একটু মানে আমি আপনার কাছে বলবো যে রাজনৈতিক গুণগত পরিবর্তনের কথা আপনি বলছিলেন, যে মানে জনগণের গুণগত পরিবর্তনের কথা আপনি বলছিলেন, যে জনগণের রাজনীতিবিদদের বোঝা, কিন্তু সেটার কোনো প্রমাণ কি আমরা দেখতে পাই আসলে? ওরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা করা হলো, সেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা, বাস রিকুইজিশন করে সেখানে ভর্তি করার চেষ্টা করা, তাদের বক্তব্য, সেইখানের মধ্যে মানুষের অংশগ্রহণ, প্রত্যেকটা তো পুরনো রাজনীতিরই একটা মানে আমি কি বলবো খুবই দুর্বল একটা মঞ্চায়ন। আমি সব মিলেই বলছি, মানে এইটা আমি এখন উদাহরণ হিসেবে বলি, কিন্তু এটা একটা প্রমাণ। ধরেন বিএনপি ব্যাপারে যেরকম বললাম, ঠিক একই ভাবে বলি এই ছাত্রদের যে বিশাল ত্যাগ আন্দোলন করবার ব্যাপারে তাদের যে বড় ভূমিকা, মানুষ কিন্তু তার প্রতি খুবই রেসপেক্টফুল, কিন্তু তারপর তারা এটা পছন্দ করে। এইটা হয়তো সব মিলে 5টা বাসি এসছে, আমি জানি না ঠিক কতগুলো, কারণ পত্রিকায় 5টা কথা আসছে, কিন্তু এটাও মানুষ সমাজ চলে গেছে যে বিশাল আয়োজন, মানুষ তার ব্যাপারে প্রশ্ন করছে, অনেক টাকা তুলেছে, এই টাকা এরা কোথায় পেল? এটা একটা চেতনার মান না, যে তারা যাকে সম্মান করে এমনকি ভালোবাসে। তারপরে আমি মানুষের জায়গা থেকে বিষয়টা বুঝতে চাইছিলাম যে এইখানে কি কারো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ব্যাপারে আমরা মুখে বলতেছি যে তাদের অনেক বড় ত্যাগ আছে, কিন্তু তারা যখন রাজনৈতিক দল করার ঘোষণা দিচ্ছে আমরা কি তাদেরকে সাপোর্ট করতেছি? করতেছি না, মানে আমরা যদি জনগণের জায়গা থেকে বলি আমরা তো মজা দেখতেছি যে পারলে কর। না না, এটা আমি বলবো যে একটু নেগেটিভ কেন, আন্দোলন করবার সময় এমনকি জীবনদানের সময় মানুষের যে স্বতঃস্ফূর্ততা দেখেছেন, এখন ওই যেদিনটা ঘোষণা হবে সেদিন তো ওই রকম পার্টিসিপেশন হয়নি, লোক বেঁচে দেখা গেছে, কিন্তু সেটাও অনেকখানি ম্যানিপুলেটেড, কিন্তু ওই রকম করে স্বতঃস্ফূর্ততা মানুষের মধ্যে নেই। তার মানে মানুষের চেতনার কথা বলছি, ওইটার মধ্যে কিন্তু আপনি ভালো দিকে দেখছেন, কিন্তু অন্য যারা এটাকে নিয়ে একটা রাজনীতি গড়ে তোলার চেষ্টা করছেন তাদের এই প্রক্রিয়ায় বুঝাচ্ছে কথা রাজনীতির ন্যারেটিভটা কি আসে, সেই ন্যারেটিভকে মানুষের আকৃষ্ট করেছে, আমি এরকম দেখি। তাদের যে বক্তব্য মাহমুদুর রহমান মান্নার কাছে বলতে চাই যে উনি রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে আলাদা করতে চান, এবং এই যে হাসিনা ফাঁসির নির্বাচন নিয়ে কথাই নয়, এইটা নিয়ে আপনার মতামত জানতে চাই মাহমুদুর রহমান। মানে যদিও উনি ধরনের সরকারের দুটো স্তর আলাদা আলাদা করে দেখিয়েছেন, তারপরে আমি বলি যে দুটো স্তরই দেখে তারপরে যেই কাজটা মনে করছেন যে সময় লাগবে, সার্জি সাধারণ অনেকটা ডেমাগগের মতো মাঠের বক্তাদের মতো করে মানুষকে একটু ইনভাইট করার জন্য পক্ষে আনবার জন্য ওইভাবে বলছে, মানে ওনার কথা মানে যদি তাই ধরি। আর তার এগেন্স্টে দেখেন প্রফেসর ইউনূস, উনি খুবই ক্যাটেগরিক্যালি বলছেন যে উনি মানুষের উপরে লাঠিচার্জ করতে চান না, জেলে দিতে চান না, খুঁজি করতে চান না, তার কথা বলুক, মন করে কথা বলুক, কথা বলার জন্য কোনো রকম শাস্তি হবে না। খেয়াল করবেন ডক্টর ইউনূসের এই কথা কিন্তু এক ধরনের ভাবে যদি দেখেন একটা যুগান্তকারী ব্যাপার, একটা সময় অতিক্রম করে, যেখানে মানুষের কণ্ঠ রুদ্ধ করার ব্যাপারটাই প্রধান ছিল, সেটা তিনি সম্পূর্ণ অর্জন খুলে দিয়ে বলেছেন স্পিক, কোনো অসুবিধা নেই তোমাদের। তার এগেস্টে মনে করেন সার্জিসি হোক কিংবা কি বলে আপনার ওদের নাহিদ অন্য যেই হোক, তারা কি এরকম করে বলতে পারতেন না? তারা তো এর আগে বিতর্কটা শুনেছেন, চাইলেই আপনি শেখ হাসিনার ফাঁসি আদেশ করতে পারবেন, আদেশ করতে পারবেন না, এটা বিচার বিভাগ বলবে। তারপরে কথা হচ্ছে কতদিনের মধ্যে করবে সেটাও ঠিক করতে পারবেন না, তাহলে আপনি কিরকম করে নির্বাচনী প্রক্রিয়া থেকে ওর সাথে এইভাবে বেঁধে দিতে পারেন? আপনি সেটা বরঞ্চ বলতে পারতেন আরো সহজ করে মানুষকে বোঝাবার জন্য যে এদের শাস্তি হতে হবে, এবং সেই শাস্তি ছাড়া এই দেশে গণতন্ত্র হবে না। কথা তো অনেকভাবে বলা যায়, কিন্তু উনি যেরকম করে বললেন, যদি আপনি এটা লিটারালি নেন, উনি যেরকম করে বলেছেন সেরকম করে নেন, তাহলে সেইভাবে করা যাবে কি? কতদিনে করা যাবে? ইতিমধ্যেই দেখেন বিএনপির 2-3 জন নেতা এটার উপরে রিয়াকশন দিয়েছেন। যেখানে আপনি ঐক্যের কথা বলেছেন, ঐক্যের কথা বলে আপনি অনুষ্ঠানটা শুরু করলেন, এইখানে রীতিমতো বিভেদের স্পষ্ট হয়েছে, 24 ঘন্টাও লাগেনি। তো ওই কারণে আমি বলছি যে
এটা এরকম নয়। হ্যাঁ, ধীরে ধীরেই তো হবে, একদিনে সব বদলাবে না, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা ইনস্ট্যান্টেনিয়াসলি হতে পারে। যেরকম করে ডক্টর ইউনূস বলতে পারলে যে বলে যান আপনারা, এবং তার সম্পর্কে কত কথা বলা হচ্ছে, উনি তো কাউকে তার জন্য তার গায়ে হাত দিচ্ছেন না, কোনো কিছু করছেন না। আবার এইখানে আপনি এমন ভাবে বলছে তাকে এনে তারপরে ফাঁসি দিয়ে তারপরে নির্বাচন, তার আগে কেউ নির্বাচনের কথাই বলতে পারবে না। অথচ নির্বাচনের কথাই এখন ডমিনেট করছে, পুরো গভর্নমেন্ট নির্বাচনের জন্য সংস্কার করে ডেটে ডিক্লেয়ার করে ওটাই তো করছে। তো দুটোকে আপনি কি মনে করতে পারেন যে না এটাও একটা বিকাশের পথেই বক্তব্য গেছে? সেরকম না, কিন্তু এটা নিজের মিস থেকে মনে করি এবং একটা আবেগ থেকে না বলেছে। না কিন্তু মানে ভাই, আমি একটু বলি যে আপনি যেটাকে প্রচলিত রাজনৈতিক ধারাতেই তারা থাকছে ওরকম যদি আমি ধরেও নেই, কিন্তু প্রচলিত রাজনৈতিক ধারা যদি তারা না থাকে, তারা বিএনপি জামাতের মতো আপনাদের মতো দলের সাথে তারা প্রচলিত রাজনীতিতে রাজনীতি করছে, তাদের সাথে তারা ফাইটটা করবে কেমনে? মানে তো লেভেল প্লেইং ফিল্ড হবে না। তাদের যতই সমর্থন থাকুক, মানুষ তো তাদেরকে প্রচলিত রাজনীতির ধারার মধ্যে থেকে বাদ না করে গেলে, এই পলিটিক্যাল রেটরিকগুলি না বললে, এরকম শক্তি না দেখালে, এরকম একটা স্বপ্নের জায়গা থেকে কিছু বাড়তি কথা না বললে, আপনারা তো তাদেরকে নজরে দিচ্ছি না। সার্জিস আলম এই কথা না বললে তো এটা হেডিংই হইতো না। মানে আমরা যা দেখছি আগে আমাদের উপরে দায়ী আমি বলতেছি। তাহলে খুবই ভুল করছেন, কারণ আপনি মনে করছেন যে এটা বললেই উনি অন্যদের অ্যাটেনশন ড্র করতে পারেন এবং বাইরে আপনি পপুলার হন, পরিচিত হন। এগুলো ঠিক না। ডেমাগগদের দিয়ে কখনোই আপনার ভালো পলিটিক্যাল কাজ হতে পারে না, এগুলো ডেমাগগি। আপনি এর যদি সুন্দর করে ভালো করে কথা বলতে পারতেন সেটা সম্ভব। আপনি যাদের কথা বলেন যে সমস্ত পার্টি, তাদের অনেক মিস্টেক আছে, এখনো মিস্টেক আছে, আপনি সেই মিস্টেকগুলো ধরে কথা বলেন। আপনি দেখছেন নাকি এখন পর্যন্ত চাঁদাবাজি দখলদারিত্ব কি বন্ধ হয়েছে? তারপরে কি তারা কথা বলছে? অথবা তাদের এরকম আরো যে সমস্ত মিস্টেক আছে, আমি শুধু বিএনপি বলছি না, সবাইকে মিলে মানে আমার যে মিস্টেক আছে তারা সেটা নিয়ে বলবেন। রাজনীতির ওই জায়গাতে যেটা আমাদের দুর্বলতা দিক, যে দুর্বলতা কাটিয়ে উঠে আমাদের সবল হওয়া প্রয়োজন, সেই জায়গাটা ধরে যাবেন। কিন্তু ওনারা একেবারে এইটা বলে তো এটা পপুলিজম হলো, একেবারেই পপুলিজম হলো। কারণ একদিক দিয়ে তাদের গভর্নমেন্টের আপার লেভেল হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে, সেনাবাহিনীর প্রধান হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স। আর আপনি কি বলেন? দুটো কন্ট্রাডিক্ট করছে ডাইরেক্টলি, মানুষ তো কনফিউজ হবে। আপনি এটাকে যদি ব্যাখ্যা করে গুছিয়ে গঠনমূলকভাবে একটা বলতে পারতেন, তাহলে মানুষ একটা ডাইরেকশন পেত, মানুষ মনে করতে পারতো হ্যাঁ এই ছেলে তার বয়স যত কম হোক কিংবা বেশি হোক সে বোঝে, সে সামনের দিকে আমাদেরকে নিতে পারবে। কিন্তু আমি আপনাকে বলে রাখছি, আপনার মাধ্যমে যারা শুনছে তাদের বলছি এই বক্তব্যের সমালোচনাই চলবে বেশি। কেউই স্পষ্ট করে বলবে না হ্যাঁ ফাঁসির পরে কেমন ভোট হবে, এরকম করে অন্যরা বলবে না। মানে কি দাঁড়াবে? তার বক্তব্য অনেকটা টক টাউস হয়ে যাবে। আমি এটা মনে করি এরকম, এবং আমি মনে করি স্পষ্টতই বলছি। আপনি এরকম করে এমনিতে ধরেন যেমন আমি ব্যক্তিগত অন্তত ফাঁসি সাজা হিসেবে, কিন্তু সেই ভিতরে পাচ্ছি এখানে আমি এটা মনে করি তিনি যত বড় অপরাধ করেছেন তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। এই কথা যদি আমি বলি কেউ আমার সাথে বিরোধ করবে না, কিন্তু আমি যদি বলি ফাঁসি দাও তারপরে ভোটের কথা বলবে, ভোটের কথা বলতেই পারবে না, এই কথা তো বলা যায় না। এইটা দিয়ে মানে ভাই এক লাইনের একটা শুধু প্রশ্ন করছি, আপনি ডেমাগোগির কথা বলছিলেন। এখন আমরা তো যাদের বয়স 50-এর উপরে, তারা তো হচ্ছে আপনার বক্তব্য দেখে আপনাকে বেশি পছন্দ করেছি, মানে আপনার বক্তব্য শোনার জন্য দাঁড়ায় থাকছি। সেই বক্তব্যের মধ্যে তো অনেক মানে আমি ওইভাবে বলছি না, কিন্তু অনেক পলিটিক্যাল রেটরিকও ছিল। আপনার বক্তব্য আপনাকে অনেক রাজনৈতিক নেতা থেকে আলাদাও করছে, আপনি অনেক সুন্দর কথা বলছেন। তো সেই ক্ষেত্রে যেই যুদ্ধটার মধ্যে থেকে ওরা জিতছে, যেখানে ওরা হিরো, ওই একটা সুইটেবল গ্রাউন্ড কেন ওরা টাইনে নিয়ে আসবে না? মানে ওদের তো বলতে শুরু করতে যে কেন আর অরাজনৈতিক সরকারকে মনে হয়েছে যে আমাদের দাবিগুলি মানার জন্য তারা বেশি করে মানে বেশি এফেক্টিভ হবে বা বেশি ভালো করে এটা পারবে। মানে কমনলি একটা জিনিস দেখেছেন তো, আমাদের দেশের লোক মাশাআল্লাহ খুব পছন্দ করে, মাশাআল্লাহ বলে খুব খুশি হয়, অতীতে দেখেছেন আইকনের মাশাআল্লাহ সমর্থন করেছে, জিয়া রহমান এরশাদ ইত্যাদি ইত্যাদি সমর্থন করেছে। কেন? প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশের পলিটিক্সের মধ্যে দুর্বৃত্তায়নের মাত্রা তো বেশি, ফলে মানুষ রাজনীতিকে উপায়ন্তর ভাবে উপায়ন্তরহীন অবস্থায় সমর্থন করে ভোট দেয়, কিন্তু যখন সাউথ দেশের মধ্যে একটা লোক প্রেসিডেন্ট হবে ওইটাই ভাবে, কারণ ওর তো স্বার্থ নাই, সে তার রেগুলেশন করছে না। আজকে ধরেন যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন তখন মানুষ মনে করছে ওর তো কোনো স্বার্থ নাই, সে তো সামনে ভোট করবে না, সে তার একবার প্রধানমন্ত্রী হতে চায় না, এবং দ্যাট ইজ এ ফ্যাক্ট। ডক্টর ইউনূস যেটা চান তা মনে হচ্ছে তার আচরণে চালাবে, ফলে তার প্রতি তার বিশ্বাস আস্থা বেশি থাকবে, এটা স্বাভাবিক। আর একটা হচ্ছে যে শুরুটা যেরকম রয়েছে এত বড় একটা জালিম সরকার উৎখাতের পরে যিনি আসছেন এবং তার এত আন্তর্জাতিকভাবে এত খ্যাতি সুনাম ইত্যাদি, আর চুরি বাটপাড়ি ডাকাতি লুটপাট এগুলো তো নাই, করেন তিনি এখনো করছেন না, কখনো করবেন না। সেই হিসেবে তিনি রাজনীতিবিদদের চাইতে কিছু বেশি পয়েন্ট পান, এটা হলো রিয়ালিটি। এইটা সঠিক কি বেঠিক এই আবিদাতের মধ্যে যাচ্ছে না, কারণ আলটিমেটলি তো রাজনীতি সমাজের নিয়ন্ত্রণ। যিনি রাজনীতি জানেন না তিনি সমাজকে নিয়ন্ত্রণ করবেন, গঠন করতে পারবেন, রাষ্ট্রটাকে অন্য জায়গায় নিতে পারবেন কি পারবেন না সেটা আলাদা বিতর্ক, আমি সেটা করছি না, কিন্তু মানুষের চিন্তার এই প্যাটার্নটা এরকম আছে। না মানে আমি শুধু প্যাটার্নটা বোঝার জন্য, আপনি বলছেন যে প্রফেসর ইউনূস যেহেতু আরেকবার প্রধানমন্ত্রী হতে চান না, সেহেতু তার পক্ষে অন্য
কিছু করা কঠিন, যেটা সাধারণভাবে নির্বাচিত হয়ে আসে যারা করতে পারে, যাদের আরেকবার প্রধানমন্ত্রী হতে হবে, দলের কাছে রাজনীতি করতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে শুধু প্রধানমন্ত্রী হওয়াটা তো না, প্রফেসর ইউনূসের অন্য স্বপ্ন, অন্য উদ্দেশ্য, চিফ এক্সিকিউটিভ রাষ্ট্রের হয়ে বসে থাকার একটা ইচ্ছাও থাকতে পারে লম্বা দিনের। মনে করছে না মানুষ এটা। আচ্ছা, মানুষ এটা মনে করছে না, উনি এসে দাঁড়াবেন না। বলে দিয়েছে দুটো পার্টি করছেন না, নতুন যে পার্টি সেই পার্টি যদি কিছু না, তাহলে ওনার উদ্দেশ্য নেই। বাকি অ্যাডভাইজার যারা আছে অনেকে নাম বলতে পারেন, এই ৩-৪ জন ছাত্র বা শিক্ষার্থীদেরকে বাদ দিলে তারাও কোনো সময় এরকম আগ্রহ দেখাননি যে তারা আরেকবার নির্বাচন করবে বা আরেকবার শাসন করার চেষ্টা করবেন। বরং তাদের সঙ্গে বেরিয়ে যেতে গিয়ে প্রধানমন্ত্রী কোথায় দিয়ে আসে, আগে আমরা ব্যক্তিগতভাবে যাই করতাম, অন্তত যে টাকা কামাই করতাম অ্যাডভাইজার হিসেবে যে বেতন দিতাম তার থেকে অনেক বেশি সেটা। অর্থাৎ তারা কমফোর্টেবল, এটা বোঝাতে চেয়েছে। মানুষ কিন্তু ওদের একটা বিশ্বাস করছে যে হ্যাঁ ওরা যাই করুক না কেন ক্ষমতা দিয়ে লড়ালড়ি করে না। কিন্তু রাজনীতি সম্পর্কে মনে করে ও আওয়ামী লীগ করে তাহলে তো নিশ্চয়ই সে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ও বিএনপি করে তাহলে তো আরেকবার ক্ষমতায় নেওয়ার জন্য মিথ্যা কথা বলবে, আমাদেরকে ভুল বোঝাবে, এইরকম ধারণা প্রতিষ্ঠিত সেটাই আছে। এবং এই কারণে আমি বলছি আমি আবার যে প্রশ্নটা করেছি না ওটার মধ্যে একটু যাই দিই, এটা আবার কথা হয়ে থাকে কেন আপনি বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে ভালো না খারাপ, সেই ব্যাপারে 55% মানুষ মনে করছে না আগে চেয়ে ভালো। এটা কিন্তু একটা কম্পারেটিভ স্টাডি করলে হয়তো এটা ঠিকও হতে পারে, কারণ যে দুই একটা নিউজ আসছে যাই আসছে খুবই ফোকাস হয়ে যাচ্ছে। আর আগে তো পাতা খুললেই এগুলো ছিল, একদম ফয়লা ছিল, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিষয়টা, সেই তুলনায় 55-45 মেবি জাস্টিফাইড। আর একটা বিষয় হচ্ছে তখনকার যে সমস্ত দুর্নীতি অন্যায় লুটপাট বা চুরি ডাকাতি আগে যেগুলো হতো অনেকেই মনে করতো যে পলিটিক্যাল পার্টিগুলোর সাপোর্টেই হয়, নেতাদের সাপোর্টেই হয়, কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন তারা এই ব্যাপারে কোনো রকম সাপোর্ট দেবে বলে তারা মনে করে না, পরে এক ধরনের ইমিউনিটি তারা তো পেয়েই যাচ্ছেন। এই কারণে এরকম হয়েছে যে মানুষ এটা বলে দেবে। যেমন ধরেন আরেকটা স্টাডি হয়েছে না, আগে কি জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সংসদ নির্বাচন, প্রথম আলোর একটা স্টাডি বলছে 64% হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। তাকে ওটার ভিত্তি থেকে সিদ্ধান্ত নিতে পারবে, এর সাথে পলিটিক্স কিভাবে যুক্ত, মানুষ এখানে কিন্তু রাজনীতি আছে না। মানুষ দেখছে আমি আমার ডেথ সার্টিফিকেট পাই না, তার ব্যবসা করতে সার্টিফিকেট পাই না, আমার আরো যে সমস্ত সোশ্যাল মানে দরকার আছে সার্টিফিকেশন এগুলো তো পাচ্ছি না, যেহেতু আমার কোনো সরকার নেই। মানে আপনার কাছে মনে হয় না যে এইসব জরিপের অনেকখানি হচ্ছে মত মোড়ল বা অপিনিয়ন লিডার দ্বারা প্রভাবিত? কারণ অনেকে এই কথা বলতেছে যে পলিটিক্যাল লিডাররা না আসলে, পলিটিক্যাল গভর্নমেন্ট না আসলে এই যে নিরাপত্তার ব্যাপারটা বা নিরাপত্তা বোধের ব্যাপারটা সেটা আসলে ঠিক হবে না। সেটা আসলে কারণ এই সরকার কোনো মতে একটু সময়টা পার করে দিচ্ছে, হয় না ক্রিজে বল খেলাম ডাক করলাম সময়টা পার করে দিচ্ছে। মানে ওরকম আমারও মাঝে মাঝে মনে হয়, কিন্তু আমি ঠিক অতখানি আবার বিবেচনাহীন হতে চাই না। কারণ আমি যখন দেখি যে ধরেন যেরকম করে দেখা গত 6টা কমিশনের রিপোর্ট প্রকাশ করেছে, আমি জানি না কারা পেয়েছে কিনা, পরে বোঝা যায় তো যে তারা পরিশ্রম করেছে, পড়াশোনা করেছে, পুরো প্রপোজাল এগ্রি না করে কিন্তু এইটা পুরো জাতিকে অ্যাপ্লাই করে, পুরো জাতিকে কনস্টিটিউশনের ভিতরে মধ্যে চাপিয়ে দিয়েছে। যারা পার্লামেন্টের মেম্বার তাদের 50% কনস্টিটিউশন কিন্তু পড়ে দিয়েছে। এখন আপনারা চাই দোকানে কনস্টিটিউশন না, এটা তো একটা মানে আপনার কাছে ঠিক পাঠ মনে হয় কিনা, এটা একটা ঠিক মানে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ইন্টারন্যাশনাল এনজিও থেকে শুরু করে নতুন করে এনজিওর কাজে এগুলা যে কমিশন করবে, রিপোর্ট করে সেটা আলোচনায় রাখবে, কিন্তু শেখ হাসিনা তো সংবিধান দেখে থেকে মানুষের উপর অত্যাচার চালায় নাই, সংবিধানের প্রত্যক্ষ করা হয়েছে, সংস্কারের কথা বলা হয়েছে, এটা আর পলিটিক্যাল গভর্নমেন্ট করতে পারতো বা করা উচিত ছিল, কেউ বলে থাকে আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট তো করেনি। মানে পলিটিক্যাল গভর্নমেন্ট সেই চাপ আমরা রাখতে পারতাম যে সংস্কার কমিশনটা করা, এবং সেই সংস্কার কমিশন করে আজকে প্রদেশ কালকে উপদেশ, এটা কিরকম মানে এটা তো মানে যাই তাই মানে যখন যেটা মনে হয়েছে ভাই আমরা সংস্কার কমিশনের রিপোর্টগুলো দেখছি, সেটা প্রশাসন সংস্কার কমিশন হোক, সংবিধান সংস্কার কমিশন হোক, প্রতিটা জায়গায় মানে আমি বলবো যে নবিশি ভাবে সেই সংস্কার কমিশনগুলি রিপোর্ট করছে অনেকগুলো জায়গায়, প্রতিটা জায়গায় আমি মানছি কিন্তু সবগুলোই তারা যেমন ধরে কনস্টিটিউশনে যে এবার আমি আরেকজন এগুলো করতে পরিশ্রম লাগে, আমি আরেকজন এগুলো করতে পরিশ্রম লাগে, এই জায়গায় প্রফেসর কাছে আছে তার কাছে কথা শুনে এগুলো করতে পরিশ্রম লাগে, যেভাবে কাজগুলি হয়েছে সেগুলি সারা আমাদের সারা এই যে সারা আছে আমাদের ক্লাসরুমে একটা বড় বড় ইয়া দিতেন আসলে। যাই হোক আপনারা বলেন। না আমি বলছি যে আগে পলিটিক্যাল পার্টিগুলো যারা করছে সেই করছে যে সেটাকে আপনি কেন ক্রেডিট দেবেন না? একটা তো কথাই চালু হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের এগুলো বদল করতে হবে, ধরেন এরা পুরোটা করতে পারলো না, দেখা গেল এইটা যে এদের বিদায় বেলায় বেসরকারি শিক্ষকদের জন্য শুভখবর জানিয়ে গেলেন উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সংকট কাটাতে পুলিশের জন্য কেনা হচ্ছে 431 যানবাহন। আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে জেলেনস্কি চিঠি পাঠিয়েছেন, ভাষণে জানালেন ট্রাম্প। বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছেন কর্মকর্তা-কর্মচারীরা। আনিসুল হকের পরামর্শে রিমান্ড শুনানিতে কথা বললেন শামসুদ্দিন চৌধুরী। প্রধানমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন শেখ মহিউদ্দিন ও ফয়েজ
আহমেদ তৈয়ব। বিএনপিকে কি কেউ ভুল বোঝাচ্ছে? নতুন দলের সেকেন্ড রিপাবলিক নিয়ে প্রশ্ন, এবার গরম কেমন পড়বে?